2015 সাল বিশ্ব সাক্ষী থাকলো প্রকৃতির এক ভয়ঙ্কর ক্রোধের। নেপালের মাটি কাঁপলো 7.8 মাত্রার ভূমিকম্পে। কাঠমান্ডু উপত্যকার সমস্ত ভাস্কর্য, সমস্ত স্থাপত্য সবকিছু যেন ধুলির সাথে পরিণত হলো। কিন্তু ধ্বংসের সেই চূড়ান্ত উল্লাসের পরেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল একটা মন্দির, যেই মন্দিরের গায়ে একটা দাগও কাটতে পারেনি সেই মহাপ্রলয়। সে হলো স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাসভূমি নেপালের পশুপতিনাথ। এখন প্রশ্ন হলো, নেপালের এই মন্দির কি শুধুই পাথর আর কাঠ দিয়ে তৈরি, নাকি কোনো অপ্রাকৃতিক শক্তি এর ভিত মজবুত করেছে? আর এর সুরক্ষা কবচ লুকিয়ে আছে এমন কিছু গুহ্য তান্ত্রিক রীতির গভীরে, যা আজও আমাদের ধারণার বাইরে থেকে গেছে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি এই নেপালের পশুপতিনাথ মন্দিরের সম্পর্কে, যেখানের কিছু অলৌকিক ঘটনা আপনাদেরকে অবাক করে দেবে। মন্দিরের এই শক্তিকে জানতে হলে বুঝতে হবে এর জন্মকথা। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী হরিণ রূপে থাকা শিবকে যখন দেবতারা ধরার চেষ্টা করেন, তখন সেই স্থানে তার এক শিং ভেঙে পড়ে যায়, আর সেই ভাঙা শিং থেকেই জন্ম নেয় পবিত্র পশুপতিনাথ লিঙ্গম। এটি কোনো সাধারণ লিঙ্গম নয়, এটি হলো পঞ্চমুখী লিঙ্গম। সবচেয়ে বড় অজানা তথ্যটি কি জানেন আপনারা? তবে শুনুন, এই 5টি মুখ কেবল রূপ নয়, এটি হলো মহাদেবের মৌলিক সৃষ্টিগত ক্ষমতা। সভ্যজাত রূপ অর্থাৎ সৃষ্টি, বামদেব রূপ অর্থাৎ পালনকর্তার রূপ, তৎপুরুষ রূপ অর্থাৎ আশ্রয়দাতার রূপ, অঘোর রূপ অর্থাৎ ধ্বংসকর্তার রূপ এবং ঈশান রূপ অর্থাৎ মুক্তির রূপ, যা একত্রে সৃষ্টির 5টি মৌলিক তত্ত্ব এবং পঞ্চভূতকে নিয়ন্ত্রণ করে। এটিকে মহাবিশ্বে শক্তির এক কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হয়, যা স্বয়ং সময়ের গতিকেও প্রভাবিত করার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হলো, এই পঞ্চমুখী শক্তি কি মন্দিরের অভ্যন্তরে এমন কোন শক্তি সৃষ্টি করে রেখেছে, যার প্রভাবে এই তীব্র ভূমিকম্প মন্দিরের কি কোনো ক্ষতি করতে পারেনি? তাহলে চলুন ফিরে যাই সেই 2015 সালের ভূমিকম্পের ভাইরাল দৃশ্যগুলিতে। কাঠমান্ডুর বিভিন্ন স্থাপত্য, যেমন ধরোহারা টাওয়ার, একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এমনকি মন্দিরের কাছাকাছি থাকা ছোটখাটো সমস্ত কাঠামো পুরো ধূলিসাৎ হয়ে গিয়েছিল। কিন্তু শতাব্দী প্রাচীন সেই 2 স্তর বিশিষ্ট প্যাগোডা শৈলটি দাঁড়িয়েছিল নির্ভীকভাবে, কোনো ফাটল নেই, এমনকি সামান্যটুকু হেলে যাওয়াও নেই। আর এর পেছনে লুকিয়ে থাকা আসল গোপন তথ্যটি কি জানেন? তবে শুনুন, প্রত্নতান্ত্রিকরা এখনো পর্যন্ত নিশ্চিতই নন এর গোপন রহস্য কি, মানে এই মন্দির কিভাবে তৈরি হয়েছে। তবে মন্দিরের ইট, কাঠ, সংযোগকারী বাকি জিনিসগুলি পরীক্ষা করে দেখা গেছে সেখানে এক ধরনের দুষ্প্রাপ্য তান্ত্রিক প্রক্রিয়াজাত অ্যালকেমিক্যালি ট্রিটেড চুনাপাথর এবং ধাতুর কিছু সংযোগ রয়েছে, আর এটি আধুনিক স্থাপত্যের ধারণা থেকে বহু দূরে অবস্থিত। আচ্ছা, এটি কি শুধুমাত্র একটি স্থাপত্য, নাকি মহাজাগতিক শক্তিকে ধরে রাখার জন্য একটি এনার্জি ভেসেলস? কি মনে হয় আপনাদের? কিন্তু এই অজেয়তার আসল শক্তি আসে কোত্থেকে? এমন কি কিছু আছে যা লোকচক্ষুর আড়ালে আজও এই মন্দিরকে রক্ষা করে চলেছে? চলুন তবে তলিয়ে দেখা যাক একবার ওই প্রাচীন অজানা গভীর সত্যকে। আর এই পশুপতিনাথ মন্দিরের শক্তিকে চালু রাখতে আজও 2টি রীতি চালু আছে, যা আজও মন্দিরকে সুরক্ষা দিয়ে চলেছে। আজ ভগবান পশুপতিনাথ মন্দির ছাড়াও এমন একটা ঘটনা বলতে চলেছি যেটা শুনলে আপনারা অবাক হবেন। ভাবুন তো, একটা ছোট্ট মেয়ে, সে মানুষ নয় কিন্তু সে দেবী। নেপালে আজও একজন কন্যা শিশুকে জীবন্ত দেবী হিসেবে পুজো করা হয়, আর এই পুজোর নাম কুমারী পুজো। কুমারী মানে যে কন্যা এখনো ঋতুমতী হয়নি। নেপালের বিশ্বাস অনুযায়ী দেবী তালেজু এই কন্যার শরীরে বাস করে। তিনি শুধু একজন দেবী নন, তিনি হলো শক্তির জীবন্ত রূপ। একজন কুমারী হওয়া এত সহজ নয়, তার শরীরে থাকতে হবে 32টি নিখুঁত লক্ষণ। কোনো দাগ, ভয় বা দুর্বলতা থাকলে চলবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা হলো একটি অন্ধকার ঘরে রক্তমাখা মুখোশ আর ঢোলের শব্দ।
যে কন্যা ভয় পায় না তাকে বেছে নেওয়া হয়। একজন কুমারী হলে তার জীবন সম্পূর্ণরূপে বদলে যায়। সে সাধারণ মানুষের মতন আর স্কুলে যেতে পারে না, মাটিতে পাও রাখতে পারে না। তার এক ফোঁটা শরীর থেকে রক্ত পড়া মানে স্বয়ং দেবী ত্যাগ করেছেন তাকে। যেদিন সে ঋতুমতী হয় আর সে দেবী থাকে না, দেবী ফিরে যান তার লোকালয়ে। এক মুহূর্তে জীবন্ত দেবী হয়ে ওঠেন এক সাধারণ মেয়ে। কুমারী পূজা কোনো একটা প্রথা নয়, এটা হলো বিশ্বাস ও শক্তির মিলন। প্রশ্ন রয়েই যায়, এটা কি এক অলৌকিক আশীর্বাদ নাকি এক শিশুর নীরব ত্যাগ? আপনি কি মনে করেন, কুমারী পূজা কি এক আশীর্বাদ নাকি এক অভিশাপ? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানান। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।